আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে গৃহযুদ্ধ ও সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে হাসিনা সহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ। গত ১৫ বছর আওয়ামী লীগের নিপীড়ন নির্যাতনের শিকার মানুষের কাছে ৫ আগস্টের স্বাধীনতায় গুরুত্বপূর্ণ মন্তব্য এনসিপি নেতা নাহিদ ইসলামের। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা আদালতের। ভোট কারচুপির দায়ে তাপসের ফলাফল বাতিল, দলীয় সিদ্ধান্ত পেলে শপথ নেবেন। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর। মসজিদে মসজিদে চলছে নানা ইবাদত বান্দেগি এবং প্রার্থনা। এবং কাল থেকে ৯ দিনের ঈদের ছুটিতে দেশ। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ২৪ ঘণ্টায় সতর্ক থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। মহাসড়কের নিরাপত্তায় বিশেষ টহল। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে গৃহযুদ্ধের পরিকল্পনা এবং অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পরিপ্রেক্ষিতে মামলাটি দায়ের করলে আদালত তা আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। রাতে এই তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান। তিনি বলেন, জয় বাংলা ব্রিগেড নামের অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে গৃহযুদ্ধের পরিকল্পনা এবং বর্তমান সরকার উৎখাতের ষড়যন্ত্র করা হয়। এই অভিযোগে শেখ হাসিনা সহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের হয়েছে। এতে দ্বিতীয় আসামি করা হয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি ড রাব্বি আলমকে। এছাড়া অনলাইন মিটিংয়ে অংশগ্রহণকারী আরও ৫০৩ জনকে আসামি করা হয়েছে। এজাহারের বরাত দিয়ে সিআইডির এই কর্মকর্তা জানান, গত বছর ১৯ ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে জয় বাংলা ব্রিগেড গঠন করে একটি গৃহযুদ্ধের মাধ্যমে পলাতক শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীর ক্ষমতা বুঝিয়ে দেয়া এবং তা নিশ্চিতে যুদ্ধ করে যাবেন বলে অনেকেই প্রত্যয় ব্যক্ত করেন। মোট ৫৭৭ জন অংশগ্রহণকারী দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে এই জুম মিটিংয়ে অংশ নেন এবং শেখ হাসিনার সব নির্দেশ পালনের ব্যাপারে একমত জানান। অসাম্প্রদায়িকতার অনন্য দৃষ্টান্ত বাংলাদেশ, এটি অব্যাহত রেখে সব ধরনের প্রতিকূলতা মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর সবুজবাগে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের উদ্যোগে ইফতার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, অহিংস ও শান্তির পথ অনুসরণ করে বর্তমান পরিস্থিতিতে সবাইকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। অশুভ শক্তির বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান রিজভী। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ সহ মহিলা বিষয়ক সম্পাদক আফরোজা আব্বাস উপস্থিত ছিলেন। বৌদ্ধ মন্দিরের সামনে ভিতরে তাদের চত্বরে রোজাদার মানুষদেরকে মাসব্যাপী এই যে ইফতার সামগ্রী দেওয়া হচ্ছে, তার ইফতারি করানো হচ্ছে, কি যে মানে অসাধারণ অসাম্প্রদায়িকতার যে বাণী লালন করেন বৌদ্ধ সম্প্রদায়ের মানুষরা, এটা তারই একটি প্রতিফলন, এটি তারই একটি প্রমাণ। দীর্ঘ ৫ বছরের আইনি লড়াই জিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হতে যাচ্ছেন সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা ইশরাক হোসেন। ভোট কারচুপির অভিযোগে মেয়র পদে শেখ ফজলে নূর তাপসের ফলাফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে রায় দিয়েছে নির্বাচনী ট্রাইব্যুনাল। এই খবরে আনন্দে মেতে ওঠে তার সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা। দলের সিদ্ধান্ত পেলেই মেয়র হিসেবে শপথ নেবেন বলে জানিয়েছেন ইশরাক হোসেন। আরও জানাচ্ছেন আনান তাসিন রে। দলের নেতাকর্মী ও সমর্থকদের এই উল্লাস বিএনপির নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণের মেয়র নির্বাচিত হওয়ার। অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে ডিএসসিসি নির্বাচন ও ফলাফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩রা মার্চ মামলা করেছিলেন বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন। মামলায় তখনকার প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন ও দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস সহ মোট ৮ জনকে বিবাদী করা হয়। বৃহস্পতিবার ইশরাক হোসেনের পক্ষে রায় দেন আদালত। আদালত আমাদের সকল বক্তব্য শুনেছেন, আমাদের ৬ জন সাক্ষী দিয়েছেন, বাদী সাক্ষী দিয়েছেন এবং এই নির্বাচনে যে একটি ত্রুটিপূর্ণ নির্বাচন ছিল, ইভিএম জালিয়াতি ছিল, ভোট ডাকাতি ছিল এবং সর্বশেষ একতরফাভাবে আমাদের সকল অভিযোগগুলোকে অস্বীকার করে যেভাবে একতরফা
রায় দিয়েছে, সেই রায়কে যে আমরা চ্যালেঞ্জ করেছি সেটা আজকে আমরা সন্দেহাতীত ভাবে আজকে বিজ্ঞ আদালতে আমরা প্রমাণ করতে পেরেছি। রায়ে সন্তোষ প্রকাশ করে ইশরাক হোসেন বলেন, আদালতের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। জানান, মেয়র হিসেবে শপথ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে তার দল। নির্বাচনের দিন আমি মিডিয়ার সমস্ত ভাইদেরকে নিয়ে বিভিন্ন কেন্দ্রে যাই। সকাল 9:30 পর্যন্ত তারা কেন্দ্রই খোলে নাই। 9:30 থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো কেন্দ্র কয়েকটা খোলা ছিল। তার পরবর্তীতে সমস্ত কেন্দ্র বন্ধ করে দেওয়া হয় এবং সেখানে ব্যাপক কারচুপির মাধ্যমে ভোট জালিয়াতি করে আজকে ন্যায় বিচারের আমি পেয়েছি এবং বাংলাদেশে ন্যায় বিচার ফিরে আসুক। জনগণ, যে একজন সাধারণ নাগরিক যাতে তার ন্যায় বিচারটি পায়, সেটির ধারাটা যে শুরু হচ্ছে বা শুরু হয়েছে খুনি স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের পর, সেটির ধারাটা অব্যাহত থাকুক। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর ঢাকার 2 সিটি কর্পোরেশনের মেয়র পদ থেকে শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলামকে বরখাস্ত করা হয়। আনান্তা সিনরি, এটিএন বাংলা, ঢাকা। দুর্নীতি ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের হাইনান প্রদেশে বিএফএ সম্মেলনে দেয়া বক্তব্যে তিনি বলেন, তরুণরা দৃঢ় সংকল্পের মাধ্যমে ভবিষ্যৎ পুনর্নির্মাণ করছে। আঞ্চলিক সম্মেলনে প্রধান উপদেষ্টা বলেন, ভূরাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে, বেড়েই চলেছে ঋণের বোঝা, একই সাথে মানবিক সংকট এবং জলবায়ু পরিবর্তন ভয়াবহ রূপ নিচ্ছে। সমৃদ্ধ এশিয়া গড়তে সুস্পষ্ট রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে হাইনান প্রদেশের সম্মেলনে যোগদান শেষে রাতে বেইজিং পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। সেখানে তাকে অভ্যর্থনা জানান চীনের ভাইস মিনিস্টার সান ওয়েডাং। আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদরের রাত। সন্ধ্যার পর থেকে শুরু হয়েছে কদরের রজনী। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের পরিবেশে সারা দেশে পালিত হচ্ছে মহিমান্বিত এই রাতটি। মহান আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এই রাতের ইবাদত শ্রেষ্ঠ। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয় বান্দার উপর। ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর নৈকট্য এবং রহমত লাভের আশায় নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, জিকির আজকারে মশগুল রয়েছেন। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আমরা যে সারা বছর গুনাহ করেছি, পাপের বোঝা যেগুলো আমাদের মাথায় উঠছিল, আমরা সেগুলো আল্লাহর কাছে ক্ষমা চাবো এবং আমরা যেন ভালোভাবে চলতে পারি সেটা আল্লাহর কাছে প্রার্থনা করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়। এই যে অস্থিতিশীল পরিবেশটা আমাদের দেশের, আমি এইটার জন্য আল্লাহর কাছে পানাহ চাই যে আমাদের জাতির যে এই যে অবস্থাটার মধ্যে আমরা যাচ্ছি, এটা যেন আল্লাহ এই রাতের ওসিলায় আমাদেরকে এই জায়গা থেকে বের করে একটা সুশৃঙ্খল জাতি হিসেবে নেক্সট পরবর্তী জেনারেশনগুলো যেন ওইভাবে যেতে পারে। এই অস্থিতিশীলতার মধ্যে যেন আমাদের পরবর্তী দিনগুলো না কাটাইতে হয়, এ রাতের ওসিলা আসলে আমি এটাই আল্লাহর কাছে চাই। দর্শক, এই মুহূর্তে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আছেন আমাদের সহকর্মী মিজান শাহজাহান। কথা বলছি তার সাথে। মিজান, মুসল্লিদের ইবাদত সম্পর্কে জানাবেন। তনুজা, আপনাকে ধন্যবাদ। আজকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে তারাবি নামাজ পড়তে এখানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন, মুসল্লিরা জড়ো হয়েছেন। তারা এই মহিমান্বিত রজনীতে সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন আল্লাহ তাআলা যেন তাদের সমস্ত গুনাহ মাফ করে দেন, বাংলাদেশে যেন শান্তি আনেন। আমরা কয়েকজন মুসল্লির সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তারা দেশের শান্তির পাশাপাশি মুসলিম উম্মাহ যেন শান্তিতে থাকতে পারে। বিশেষ করে ইসরায়েলি বাহিনী গাজায় যে হামলা চালাচ্ছে সেই নৃশংসতা যেন বন্ধ হয়, সেজন্য প্রার্থনা করা হবে। তনুজা, আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে আমি যখন আপনার সঙ্গে কথা বলছি তখন বায়তুল মোকাররম মসজিদে তারাবি নামাজ শেষে মুনাজাত চলছে। এই মুনাজাতের পরেই মূলত নফল ইবাদত শুরু হবে এবং ফজরের নামাজের আগ পর্যন্ত সাহরির পরেও এই ইবাদত বন্দেগী অব্যাহত থাকবে। তনুজা, এখানে আরেকটি বিষয় হলো যে 30 সেকেন্ড আগে কোরআনের একটি খতম হয়ে গেল এবং এটি শুধুমাত্র যে বায়তুল মোকাররম মসজিদে হয়েছে তা নয়, প্রথম রমজানে শুরু হওয়া তারাবি নামাজ আজকে 30 পারা কোরআনের মধ্য দিয়ে খতম হলো। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, সর্বকালের সকল মানুষের জন্য যে গ্রন্থ সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এরকম একটি মহিমান্বিত রজনীতে নাজিল করেছেন, সেই কোরআনটি পুরো খতম করা হলো এই আজকের তারাবির মধ্য দিয়ে। এর মধ্য দিয়ে আজকে এখানে খতিব সাহেব মুনাজাত পরিচালনা করছেন। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করছেন যে আল্লাহ তুমি সমস্ত গুনাহ মাফ করে দাও, তুমি আমাদেরকে ভালো মানুষ হিসাবে কবুল করে নাও।
তনুজা, যেহেতু এখন তারাবি নামাজের মোনাজাত চলছে, মোনাজাত শেষ হওয়ার পরে বেতের নামাজ হবে, তারপরে এখানে বাকি নফল ইবাদত বন্দিগি শুরু হবে, তখন এই বিষয়ে আপনাকে পরে আরও বিস্তারিত জানাতে পারবো। তনুজা। মিজান, আপনাকে ধন্যবাদ। কাল থেকে টানা 9 দিনের ঈদের ছুটিতে দেশ। এই সময় যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 24 ঘন্টায় সজাগ থাকবে তারা। স্বরাষ্ট্র সচিব জানান, মহাসড়কের নিরাপত্তায় বিশেষ টহল জোরদার করা হবে। ঈদের দীর্ঘ ছুটি থাকলেও অর্থনীতিতে স্থবিরতা নামবে না বলে দাবি অর্থ উপদেষ্টার। রিপোর্ট মাহবুব কবির চপলের। ঈদে 9 দিনের ছুটি বাড়তি আনন্দ যোগ করেছে সরকারি চাকরিজীবীদের। এতে স্বস্তি নিয়ে বাড়ি ফিরতে শুরু করেছেন ঘরমুখো মানুষ। তবে কিছুটা অস্বস্তি আছে ফাঁকা ঢাকার বাসাবাড়ির নিরাপত্তা নিয়ে। সেই শঙ্কা দূর করবার আশ্বাস দিলেন স্বরাষ্ট্র সচিব। তিনি জানান, নগরীর নিরাপত্তায় 24 ঘন্টায় সতর্ক অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী ছুটিতে নেই, তারা অ্যালার্ট থাকবে সমস্ত কাজের জন্য এবং ইনশাআল্লাহ আমরা আশা করি যে আনটুয়ার্ড কিছু হবে না এবং আইন শৃঙ্খলা বাহিনী অনেক সতর্কতার মধ্যে থাকবেন এই সময়টা। ঢাকায় থাকবেন যারা, তাদের জন্য কি? তারা খুব আরামে, যাদের গাড়ি আছে তারা খুব আরামে যাইতে পারবেন, যাতায়াত করতে পারবেন। যারা কি বলে বাসা বাড়িতে আছেন তারাও ইনশাআল্লাহ নিরাপদ থাকবেন। শুধু ফাঁকা ঢাকার নিরাপত্তা নয়, দুশ্চিন্তা আছে মহাসড়কের যানজট আর নিরাপত্তা নিয়েও, বিশেষ করে রাতের বেলায়। ঝুঁকির কথা মাথায় রেখে নিরাপত্তার ছক কষা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র সচিব। একটা বিপুল সংখ্যক মানুষ ঢাকা থেকে দেশের বাইরে চলে যাবেন, তাদের যাত্রাটা ফ্যাসিলিটেট করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। হাইওয়ের জন্য এক্সট্রা ভিজিলেন্স নেওয়া হয়েছে, আমাদের হাইওয়ে পুলিশ সচল আছে এবং বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার যাত্রার সময় যাত্রীরাও দেখতে পাবেন যে আমরা সেই ব্যবস্থাগুলো যে নিয়েছি ইনশাআল্লাহ। এবার ঈদের আগে পরে 9 দিন সরকারি অফিস বন্ধ থাকবে। এতে অনেক সিদ্ধান্তই বিলম্বিত হবে। তবে অর্থনৈতিক স্থবিরতা নামবে না বলে মনে করছেন অর্থ উপদেষ্টা। তিনি জানান, বেশিরভাগ উপদেষ্টাই ঢাকায় থাকবেন। উপদেষ্টা মন্ত্রীর সদস্য বেশিরভাগ আমরা ঢাকা থাকবো, তার কথা হয়েছে। তার কারণে সেই বন্ধের মধ্যে আমরা দপ্তরে মিটিং করবো। আর সচিব যদি বাইরে যায়ও, দেশে থাকলে তো অসুবিধা নয়, বিদেশে গেলে আমরা জুমের মধ্যে মিটিং করি। সেটা আমি ওয়ার্ল্ড ব্যাংকে থাকতে ওগুলো অনেকগুলো মিটিং। না না না, এদিকে ঈদের আগে শেষ কর্মদিবসে অনেকটা ঢিলে ঢালা ভাব ছিল সরকারি অফিসগুলোতে। অনেকেই একদিন ছুটির ব্যবস্থা করে 26 মার্চেই বাড়ি চলে গেছেন। ঈদের টানা 9 দিন ছুটি পেয়ে খুশি সরকারি চাকরিজীবীরা। এতে পরিবহনের চাপ কমছে, স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন তাদের স্বজনরা। ভবিষ্যতে 9 দিন না হলেও পর্যায়ক্রমে সরকারি ছুটির বিষয়টি বিবেচনা করবার আহ্বান তাদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, সচিবালয়, ঢাকা। ঈদের আগে শেষ কর্মদিবস হওয়ায় ব্যাংকগুলোতে ছিল গ্রাহকদের উপচে পড়া ভিড়। তবে শুক্র ও শনিবার বিশেষ ব্যবস্থায় সীমিত সময়ের জন্য খোলা থাকবে শিল্পাঞ্চলের কিছু শাখা। সচল থাকবে এটিএম বুথ, অনলাইন এবং মোবাইল ব্যাংকিং সেবাও। এদিকে প্রথমবারের মতো টানা 9 দিন ঈদের ছুটি থাকায় ভল্ট ও ব্যাংকগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকাররা। আরও জানাচ্ছেন শারফুল আলম। শুক্রবার থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি। টানা বন্ধের কারণে শেষ কর্মদিবসে ভিড় বাড়ে ব্যাংক পাড়ায়। এদিন টাকা জমা দেওয়ার চেয়ে উত্তোলনের হারই বেশি ছিল। নগদ টাকা, প্রবাসী আয়, সঞ্চয়পত্র ভাঙানো, মুনাফা উত্তোলন সহ সব ধরনের ব্যাংকিং কার্যক্রমে ব্যস্ত ছিলেন গ্রাহকরা। এই জন্য ব্যাংকগুলো আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতিও নিয়ে রেখেছে। টাকা পয়সা শর্ট পড়ে গেছে তো একটু লেনদেন করতে পারছিলাম আর কি। আমরা লাইন ধরে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি, টাকা উঠাতে পারবো, এই যেতে আমরা খুশি। নগদ এখন মানুষের যে ডিপোজিটগুলো থাকে সেখান থেকে সেভিংস, কারেন্ট সব থেকেই মানুষ নগদ ট্রানজাকশন তুলছে। বিশেষ করে তার সঞ্চয়ী টাকাটা আছে সেখান থেকে তুলছে। নতুন করে বেতন ভাতা বোনাসগুলো আসছে সেগুলো তুলছে। রেমিটেন্সের টাকা যার যেখান থেকে মানে ফ্লো আসছে সেইভাবে তো মানুষ উজ্জ্বলটা নিচ্ছে। এবারেই প্রথমবারের মতো টানা ছুটিতে যাচ্ছেন কর্মকর্তারা। 9 দিনের বন্ধে ব্যাংকের শাখা বন্ধ থাকবে, তবে সচল থাকবে এটিএম বুথ, মোবাইল ব্যাংকিং সহ সব ধরনের অনলাইন লেনদেন। ব্যাংকগুলো বন্ধের কারণে শাখা থেকে প্রধান কার্যালয় পর্যন্ত
আর্থিক প্রতিষ্ঠানগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ব্যাংক কর্তৃপক্ষ। লম্বা সময়টাতে যাতে ওখানে নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত থাকে, যারা নিরাপত্তা কর্মীরা আছে তারা থাকে। আপনি জানেন আমাদের ব্রাঞ্চ পর্যায়ে ম্যানেজার, সেকেন্ড অফিসার এবং ক্যাশিয়ার এই 3 জন চাবি হোল্ড করে। তো আমরা নির্দেশনা দিয়েছি 3 জনের মধ্যে একসাথে যেন কেউ কর্মস্থল ত্যাগ না করে। নিকটস্থ থানায় কথা বলা আছে, তাদের আমাদের ব্যাংকের কি পজিশন কি অবস্থা আছে বলা আছে, এবং ব্রাঞ্চগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে তাদের যেন ক্যাশ মানিটা যতটা সম্ভব কম রাখে। এদিকে শিল্পাঞ্চলগুলোতে শুক্রবার ও শনিবার সীমিত পরিসরে লেনদেন হবে। ছুটি শেষে ব্যাংক খুলবে 6 এপ্রিল। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এটিএন বাংলায় ধারাবাহিক সংবাদ প্রচারের পর কাশ্মীরি বিউটি বাই জিনিয়াত স্যাফরন গোট মিল্ক সোপের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মানহীন সাবান উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে বন্ধ করে দেওয়া হয়েছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের শোরুমটি। এছাড়া প্রতিষ্ঠানটির অনলাইন সহ সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহপরিচালক তাহমিনা আক্তার। আরও জানাচ্ছেন তরিক ইসলাম। এই জীবনের সবথেকে ভালো সাবান হচ্ছে এই স্যাফরন গোট মিল্ক সোপ। চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন। সাবান কিনলে মিলবে আইফোন 16 প্রো ম্যাক্স। আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে গ্রাহকের সাথে প্রতারণা করেছে কাশ্মীরি বিউটি বাই জিনিয়াত স্যাফরন গোট মিল্ক সোপ, যা নিয়ে ধারাবাহিক প্রতিবেদন করে দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলা। সংবাদ প্রচারের পর তা আমলে নিয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের প্রতিষ্ঠানটির শোরুমে অভিযান চালিয়ে সিলগালা করে দেওয়া হয়। যেহেতু আসলে এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, এটার মানটা নিশ্চিত হয়ে আমরা বলতে পারছি না, এবং একটা রিপোর্ট আছে যেখানে সাব স্ট্যান্ডার্ড বা নিম্নমানের এটা বোঝা যাচ্ছে। তো সেহেতু আমরা আপনাদের সবার মাধ্যমে ভোক্তাদেরকেও বলতে চাই, আপাতত আপনাদের এই কাশ্মীরি বিউটি যে সোপটা, এই সোপটা আপনারা কেনা থেকে বিরত থাকবেন। ছাড়পত্রের মধ্যে যে শর্তটা থাকে যে প্রোডাক্টটা সেল করার সময় বিএসটিআর লোগো থাকতে হবে, যে কত মান ইউজ করা হচ্ছে এটা। তো ওনাদের এই প্রোডাক্টগুলোতে আমরা কোনো বিএসটিআর লোগো পাইনি। তো ওখান থেকেও আমরা 2টা স্যাম্পল নিয়েছি এবং এটারও আমরা ব্যাখ্যা জমা দিতে বলেছি। শুধু বসুন্ধরা সিটির শোরুম নয়, প্রতিষ্ঠানটির সকল কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। অনলাইনে তো এই সাবানটা আমরা ওনাদেরকে বলেই যাচ্ছি, অনলাইনে তো এই সাবানটা বিক্রি করতে পারবেন না। আর চট্টগ্রামেও সম্ভবত আমাদের আজকে একটা মনিটরিং টিম যাওয়ার কথা, এবং বিএসটিআই থেকে আমরা জানতে পেরেছি যে ওনাদের যেখানে প্রোডাকশন হচ্ছে ওখানেও মনিটরিং করার কথা। জনস্বার্থে গণমাধ্যমে এ ধরনের সংবাদ প্রচার করা উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। কাশ্মীরি বিউটি বাই জিনিয়াতের স্যাফরন গোট মিল্ক সোপ নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রচার করে এটিএন বাংলা, যেখানে দেখানো হয়েছে যে নিম্নমানের উপাদান দিয়ে প্রস্তুত করা হয় এই বিউটি সোপ। এতে শুধু দর্শক বা গ্রাহক যে শুধুমাত্র আর্থিকভাবে প্রতারিত হচ্ছে তাই নয়, এটা দীর্ঘমেয়াদী ব্যবহারে কিন্তু স্কিন ডিজিজ বা ক্যান্সারের কিন্তু ঝুঁকি থেকে যায়। এরপরে আজকে কিন্তু জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে আজকে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের এই আউটলেটে অভিযান পরিচালনা করা হয়, এবং এটি কিন্তু আজকে তারা বন্ধ ঘোষণা করে, এবং তাদের আরও যেই কার্যক্রমগুলো রয়েছে তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুরের নামে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 14টি অ্যাপার্টমেন্টের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন, যার বাজার মূল্য প্রায় 63 কোটি টাকা। এর পাশাপাশি তমাল মনসুরের বিরুদ্ধে 3,39,97,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং 3টি ব্যাংক হিসাবে 3,37,31,533 টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। এসব অভিযোগে তমালের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন এবং তার স্ত্রী রেজওয়ানা নূরের নামে 2টি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান, খোকনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 13,93,98,827 টাকা এবং তার স্ত্রী রেজওয়ানা নূরের 6,12,49,837 টাকার অবৈধ লেনদেনের তথ্য পাওয়া গেছে। খোকনের নামে যুক্তরাষ্ট্রে একটি বাড়ির সন্ধানও পেয়েছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট জনাব তমাল মনসুর, পিতা মরহুম মোহাম্মদ নাসিম, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সংসদ সদস্য সিরাজগঞ্জ 1, জনাব মোহাম্মদ আশরাফুল আলম, সাবেক প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব 1, জনাব রেজওয়ানা নূর, স্বামী মোহাম্মদ আশরাফুল আলম। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
গ্রেফতারি পরোয়ানা জারির পর তথ্য ফাঁস হওয়ায় গণহত্যা মামলার অনেক আসামি পালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, এসব তথ্য ফাঁসের সাথে ট্রাইব্যুনাল বা প্রসিকিউশন সংশ্লিষ্ট কোনো ব্যক্তি জড়িত থাকতে পারেন। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন চিফ প্রসিকিউটর। জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ঈদের পর ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে বলে জানান চিফ প্রসিকিউটর। তিনি আরও জানান, রাজধানীর চানখারপুলে 5 জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদনের খসড়া প্রসিকিউশনের হাতে এসেছে। প্রতিবেদন চূড়ান্ত করে ঈদের পর ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে। এটা দুর্ভাগ্যজনক যে এখানে কোনো না কোনো জায়গা থেকে এটা ফাঁস হচ্ছে। এটা আমরা খুব উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে সম্ভবত এই ট্রাইব্যুনালের সাথে সম্পৃক্ত কোনো একটা মহল এটার সাথে জড়িত বা প্রসিকিউশনের মধ্যে অফিসেও থাকতে পারে। আমরা এই বিষয়টাকে গভীরভাবে উদ্বেগের সাথে বিশ্লেষণ করছি এবং তথ্য প্রমাণ আদি সংগ্রহ করছি। যদি আমরা প্রমাণ পাই যে প্রসিকিউশনের অফিসের কেউ, প্রসিকিউশন টিমের সদস্য কেউ অথবা ট্রাইব্যুনালের কোনো কর্মকর্তা কর্মচারী যারাই হোক, যারা এই ধরনের তথ্য ফাঁসের সাথে জড়িত হবে তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করা হবে। আমরা এটা খুব সিরিয়াসলি নিয়েছি এবং উদ্বেগের সাথে এটা নিয়েছি। আমরা এটাকে নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় তদন্ত কাজ চালাচ্ছি। আমরা যাকে পাবো এটার জন্য দায়ী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। শেখ হাসিনার মামলার ব্যাপারে যেটা কমান্ড রেসপন্সিবিলিটির মামলা, এটা হলো সবচেয়ে বেশি ডকুমেন্ট এখানে ইনভলভড। সেটারও চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে, আশা করছি ঈদের পরে সেটাও চলে আসবে। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। চলছে শেষ মুহূর্তের কেনাকাটার ব্যস্ততা। পছন্দ অনুযায়ী কম দামে পণ্য কিনতে ক্রেতারা ভিড় করছেন রাজধানীর নিউ মার্কেটে। তবে ক্রেতার সমাগম থাকলেও বেচাকেনা তুলনামূলক কম বলে জানিয়েছেন বিক্রেতারা। আর ক্রেতারা বলছেন, ঈদকে সামনে রেখে অনেক পণ্যের দাম বেড়েছে। আরও জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। কয়েকদিন পরই ঈদ উল ফিতরের আনন্দে মেতে উঠবে গোটা দেশ। আর উৎসবের আনন্দ কয়েকগুণ বাড়িয়ে দেয় নতুন পোশাক। তাই তো ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তের কেনাকাটা সারছে নগরবাসী। কম খরচে পছন্দের পণ্যটি কিনতে বেশিরভাগ মানুষই ছুটে যান নিউ মার্কেটে। অনেক পণ্য একসাথে থাকায় ভোগান্তিও থাকে বেশ কম। তবে ব্যবসায়ীরা বলছেন, মানুষ বেশি হলেও বেচাকেনার পরিমাণ এবার একটু কম। কাস্টমার আছে কিন্তু মানুষের বাজেট তুলনামূলক মনে করেন যে একটু হাতে কমই আছে, যার জন্য বেচা কিনা অন্যান্য বছরের তুলনায় একটু কম। ক্রেতাদের একটু বাজেটটা একটু কম, বাজার একটু বাজেটটা হয়ে গেলে আমাদের ড্রেস বিক্রি হয়ে যাবে। পাকিস্তানি ডিজাইনে কিছু আপডেট মাল চাইতেছে কাস্টমার, কিন্তু ডিজাইন তো আর আপনার পাকিস্তানি তো আনা সম্ভব না। আর কি পাকিস্তানি ডিজাইন আর কি বিক্রি করতেছে। নিউ মার্কেটে ফার্স্ট টাইম এরকম মানে কাস্টমার নাই, ঠিক আছে, বেচাকেনা এরকম নাই। যেখানে আগে দাঁড়ানোর মানে স্পেসই ছিল না, ওইখানে মানে এখন ফাঁকা। এদিকে ক্রেতারা বলছেন, বিগত বছরের তুলনায় পণ্যের দাম বেড়েছে অনেক। বাজারের দাম তো অনেক, সবকিছুর প্রাইসই অনেক বেশি। জামা, তারপরে সারারা গারারা, তারপরে টপস, এগুলি না হচ্ছে। তবে ভিন্ন মত জানিয়েছেন অনেকেই। তারা বলছেন, সাধ্যের মধ্যে কেনাকাটা করতে পেরে খুশি তারা। মোটামুটি রিজনেবলই আছে, তেমন না বাড়তি না। এখন মূল বিষয় হলো এগুলো যার যার ইনকামের উপরে কেনাকাটা। ছেলের জন্য মার্কেট শেষ, বোনের জন্য শেষ, আলহামদুলিল্লাহ মানে সবকিছু ডান। ঈদের 2-1 দিন আগে বেচাকেনা বাড়বে, এমনটাই প্রত্যাশা বিক্রেতাদের। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। এবারে পাটেক্স খেলার খবর। দেশেরা ওপেনার তামিম ইকবাল সুস্থ আছেন, তার অবস্থার উন্নতি হয়েছে। কয়েকদিনের মধ্যে তিনি বাড়ি ফিরতে পারবেন বলে জানান এভারকেয়ার হাসপাতালের ডাক্তাররা। সাভারের কেপিজি হাসপাতাল থেকে গত মঙ্গলবার রাতে তামিম ইকবালকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনা হয়। দুপুরে এভারকেয়ার হাসপাতালের ডাক্তাররা জানান, কিছু দিনের মধ্যেই তামিমকে বাসায় নেওয়া হতে পারে। উনি যদি সবকিছু নিয়ম মেনে চলে উনি খেলার মাঠে ফিরে আসবেন। হয়তো এটা একটু সময় লাগবে, 3 থেকে 4 মাস সময় লাগবে। আলহামদুলিল্লাহ আমি কিছুক্ষণ আগে ইকো করেছি, ইকোতে সামান্য মুভমেন্ট কমছে, হার্টের মুভমেন্ট, বাট ইনজেকশন ফ্যাকশন যা আছে হি ক্যান লিভ এ গুড, ভেরি গুড লাইফ। আর ক্রিকেটে ফিরবে কি ফিরবে না সেটা আমরা 3-4 মাস পরে অ্যাসেস করে আমরা কার্ডিয়াক টিম বসে, ফিজিও বসে ওদের অ্যাসেসমেন্ট করে তারপর বলবো, বাট ইট রিকোয়ার্স টাইম।
জুনে আবার বাংলাদেশে আসার ইচ্ছা জানিয়ে সকালে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী। দৃষ্টিনন্দন ফুটবল শৈলী দিয়ে বাংলাদেশের ক্রীড়ামোদীদের মাতিয়ে গেলেন শেফিল্ড ইউনাইটেডে খেলা এই ফুটবলার। বাছাই পর্বে শিলংয়ে ভারতের সাথে ড্র করে গতকাল দেশে ফিরে আসে বাংলাদেশ ফুটবল দল। রাতটুকু ঢাকাতেই ছিলেন ইংল্যান্ড প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডার হামজা চৌধুরী। সকাল 10:45 বাংলাদেশ বিমানের ফ্লাইটে তিনি সিলেট হয়ে যুক্তরাজ্য ফিরে যান। জাতীয় দলের খেলতে গত 17 মার্চ বাংলাদেশে আসেন হামজা। এশিয়ান কাপ বাছাই আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে এবং 18 অক্টোবর ফিরতি লেগের ম্যাচে ভারতের বিপক্ষে ঢাকায় খেলার কথা রয়েছে কাব রেডার দলের। সেই ম্যাচ সামনে রেখে আবারও বাংলাদেশে ফেরার কথা রয়েছে হামজা চৌধুরীর। Thanks. I can't put into words how much this has meant to me. Thank you. Inshallah, I'll be back in June. Make dua for my good health and my return, and inshallah I'll see you all in June for another 2 big games. শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। দেশে গৃহযুদ্ধ ও সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে হাসিনা সহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা, আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ। গত 15 বছর আওয়ামী লীগের নিপীড়ন নির্যাতনের শিকার মানুষের কাছে 5 আগস্টের স্বাধীনতায় গুরুত্বপূর্ণ, মন্তব্য এনসিপি নেতা নাহিদ ইসলামের। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা আদালতের। ভোট কারচুপির দায়ে তাপসের ফলাফল বাতিল, দলীয় সিদ্ধান্ত পেলে শপথ নেবেন। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর। মসজিদে মসজিদে চলছে নানা ইবাদত, বন্দেগী এবং প্রার্থনা। এবং কাল থেকে 9 দিনের ঈদের ছুটিতে দেশ। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে 24 ঘন্টায় সতর্ক থাকবে আইন শৃঙ্খলা বাহিনী, মহাসড়কের নিরাপত্তায় বিশেষ টহল। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।